গত দেড় দশকে সুশাসনের অভাবে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতি দুষ্ট চক্রের কবলে পড়েছে। টাকা পাচার, আর্থিক খাতে অনিয়ম, ব্যাংক খাতে দুর্নীতি, শেয়ার বাজারে কারসাজি, মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট সব মিলিয়ে অর্থনীতিতে বেহাল দশা। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থনীতির চ্যালেঞ্জ ও বাস্তবতা নিয়ে আমাদের আজকের আলোচনা। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আমি ফারনাজ জুই থাকবো পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি সংস্কার, অর্থনীতির চ্যালেঞ্জ ও বাস্তবতা। আর এই আলোচনা স্টুডিওতে আমার সঙ্গে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ডক্টর তৌফিকুল ইসলাম খান, জ্যেষ্ঠ গবেষক, সিপিডি। সেই সঙ্গে আরও আছেন তরিকুল ইসলাম, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর তৌফিকুল ইসলাম খান, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করি। বলছিলাম যে দেড় দশক ধরে দুষ্ট চক্রের কবলে বাংলাদেশের অর্থনীতি। দুষ্ট চক্র থেকে মুক্ত হব কিভাবে আমরা? খুবই কঠিন চ্যালেঞ্জের মুখে আছে আসলে বাংলাদেশ অর্থনীতি, এবং এটার বহিঃপ্রকাশ আমরা বিশেষত গত 2 বছরে স্পষ্টভাবে বের হয়ে আসছে। আমি যদি খুব সংক্ষেপে বলি তাহলে একটা বড় জায়গা তো প্রত্যেকটা মানুষ এটা অনুভব করছেন, সেটা হলো যে আমাদের যে দ্রব্যমূল্যের দাম সেটা এমন জায়গায় চলে গেছে যেটা এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তো সেই চাপটা আছে। একই সাথে আমাদের বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে আমাদের একটা চাপ রয়েছে। রিজার্ভের পরিস্থিতি যেটা আমাদের বৈদেশিক মুদ্রার জন্য থাকে সেটা এখন একেবারে নিম্ন পর্যায়ে আছে, এবং সার্বিকভাবে এটার চাপটা আমাদের যে বিনিময় হার এটার মধ্যে এসছে। ফলে টাকার মূল্যমান যেটা আছে সেটা যেহেতু এখন অনেক নিচে আছে, আমাদের এখন ডলার কিনতে গেলে অনেক বেশি টাকা দিতে হয়। তো সেইটার চাপটা আবার মূল্যস্ফীতি এবং অন্যান্য জায়গার ভিতরে আসছে। এবং সবচেয়ে আর একটা বড় জায়গা হলো যে আমাদের যে আয় ব্যয়ের জায়গা রয়েছে সরকারি, সেই আয় ব্যয়ের জায়গাও যদি আপনি দেখেন সরকারের হাতে এখন যথেষ্ট আর্থিক সক্ষমতা নাই, এবং ঋণ করার ক্ষেত্রেও সরকার অতিমাত্রায় ব্যাংক ব্যবস্থার উপরে নির্ভরশীল। ফলে আমাদের যে সাধারণভাবে যেই আমাদের ব্যক্তি খাতের উদ্যোক্তারা আছেন তারাও এখান থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধার মুখে আছেন। ব্যাংকের পরিস্থিতি তো খুবই নাজুক। বেশ অনেকগুলো ব্যাংক আছে যেই ব্যাংকগুলো এখন খুবই বলবো যে মুমূর্ষু পর্যায়ে রয়েছে। তো সেই দিক থেকে যেই অন্তর্বর্তীকালীন সরকার এসছেন তাদের জন্য যে কাজটা খুব সহজ তা না। সার্বিকভাবেই তারা একটা চাপের মুখে থাকা অর্থনীতির ভিতরে এটাকে দায়িত্ব নিয়েছেন, এবং তার বিপরীতে তো আমাদের সংস্কার কার্যক্রমের একটা বড় চাপ রয়েছে, এবং সেই সাথে আমাদের এই অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর চাপটা রয়েছে। সুতরাং বড় চ্যালেঞ্জের মুখে আছে। এখন এদিক থেকে যদি আমি বিবেচনা করি তাহলে অনেকগুলো কাজ করার ব্যাপারে এক্সপেকটেশনটা আছে, এবং সেই এক্সপেকটেশনের জায়গার ক্ষেত্রে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে প্রথমত তো অর্থনীতিকে আবার আগের জায়গায় চলমান জায়গার ভেতরে নিয়ে যাওয়া, কারণ অনেক ক্ষেত্রে ডিসরাপশনও হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন জায়গার ভিতরে একটা চ্যালেঞ্জ, যে ট্রানজিশনটা আমাদের হয়েছে সেই ট্রানজিশন আছে। পুলিশ প্রশাসন যেভাবে রাজনীতিকরণ হয়েছে এবং তারা যেই ভূমিকা রেখেছে তার ফলে তাদের একটা বড় অ্যাবসেন্স এখন দেখা যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে শুরু করে যদি আমি বলি যে এখনকার যেই স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে ধারণ করা সেইটা যেমন একদিকে দরকার, তেমনি যেই চ্যালেঞ্জগুলো অর্থনীতির ভিতরে আছে সেটাকে ঘুরে আনানো দরকার। 3 ধরনের আমি বলবো যে আপনি গত 1.5 দশক ধরে 3 ধরনের আমরা দুর্বলতা দেখেছি অর্থনীতির ভিতরে। একটা হলো যে খুবই বড় আকারে অনেকগুলো ভুল নীতি নেওয়া হয়েছে অর্থনীতির নীতির ক্ষেত্রে, প্রণয়নের ক্ষেত্রে যেই ধরনের নীতি দরকার ছিল সেই ধরনের নীতি নেন নাই, এবং অনেক ক্ষেত্রে এটার বড় কারণ হলো দ্বিতীয় বিষয়টি, সেটা হলো গোষ্ঠী স্বার্থ। এক ধরনের গোষ্ঠীর খাতে অর্থনৈতিক নীতি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে পুঞ্জীভূত করা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে যেই ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রতিযোগিতামূলকভাবে সকলের জন্য উন্মুক্ত থাকার কথা সেটা হয়নি। আর তৃতীয় হলো যে সরকারি আয় ব্যয়ের দিক থেকে শুরু করে ব্যাংক থেকে পর্যন্ত এবং এমনকি ব্যক্তি খাতের ব্যবসার ক্ষেত্রেও একটা বিরাট ধরনের দুর্নীতি এটার ভিতরে থেকেছে। ফলে এখানে জনগণের যে অর্থ, আমি সরকারি অর্থ বলি না কারণ টাকা জনগণের অর্থ লুটপাট থেকে শুরু করে এটার পাচার হওয়া, এবং একইভাবে বড় আকারে এটার যে যথেচ্ছ ব্যবহার, যেটাকে মানে আমি বলবো যে ভ্যালু ফর মানি হয় না, তো সেই ধরনের জায়গাগুলোর একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং সার্বিকভাবে একটা খুবই সীমাবদ্ধ ক্ষমতার ভিতরে থেকে
এই চ্যালেঞ্জগুলোকে সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এখন তার জন্য আমি মনে করি যে কর্মকাণ্ডগুলো আসবে তার মধ্যে দুই ধরনের বিষয় থাকবে। একটা হলো ইমিডিয়েট কতগুলো অর্থনৈতিক নীতি তাদের জন্য চালু করা দরকার, এবং সেই অর্থে আবার কিছু আছে মধ্যমেয়াদী কিছু সংস্কার দরকার হবে সার্বিকভাবে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে। বড় এখন পর্যন্ত যেইটুক সরকার নীতি নিয়েছে তার মধ্যে একটা বড় জায়গায় তাদেরকে করতে হচ্ছিল যে এই ধরনের বিভিন্ন নীতি নির্ধারণী প্রতিষ্ঠানের ভেতরে সঠিক লোকজনকে বসানো। কারণ আগে যারা এই জায়গাগুলোর ভিতরে ছিলেন তারা বড় আকারে যেই চ্যালেঞ্জগুলোর কথা আমি বললাম তার সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে গেছেন। সুতরাং সেই জায়গাটাতে সঠিক মানুষকে বসানোর ক্ষেত্রে এখন তারা কাজ করছেন, কিন্তু খুব এইটার সময় যেহেতু খুব বেশি নাই, ফলে তাকে অন্যান্য যেই নীতি নির্ধারণ এবং মধ্যমেয়াদী সংস্কারের জায়গাগুলো সেই জায়গাগুলোতে দ্রুত তাদেরকে যেতে হবে, এবং সেইটাই এখন সাধারণ মানুষ হিসেবে আমরা তাকিয়ে আছি যে তারা যেন এটা দ্রুত করতে পারেন। এবং বিগত সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে যারা অর্থনীতিতে ব্যাপক অনিয়ম দুর্নীতি দীর্ঘদিন চালিয়ে গেছে তাদের চিহ্নিত করা কতটা জরুরি? চিহ্নিত করা তো মানে আমি মনে করি যে চিহ্নিত করার কাজ অনেকাংশে এগিয়ে আছে। এখন যেটা দরকার সেটা হলো যে দুই ধরনের বিষয়। একটা হলো যে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, এবং এটা যেন নিয়মতান্ত্রিকভাবে হয়। এবং রাঘব বোয়ালদের করা বার্তা দিয়েছে কিন্তু অর্থ উপদেষ্টা, আজ আমরা যেমনটি দেখলাম। আমি এই জন্য বললাম যে এবং সেই ব্যাপারে পদক্ষেপগুলো আসতে হবে, আইনি পদক্ষেপ থাকতে হবে, এবং এটা আটঘাট ভেদে করতে হবে যেন তারা আইনের ফাঁক গলে বের হয়ে যেতে না পারেন। কারণ এই সময়ের পদক্ষেপগুলো একটা দৃষ্টান্তমূলকভাবে হবে এই আশাটা সবার আছে। যেটা শুধুমাত্র এই সময়ের সমস্যার সমাধান করবে সেইটাই আমাদের এক্সপেকটেশন না। আমাদের এক্সপেকটেশন হলো সামনের দিনে এইটা আর কেউ রিপিট করবার, আর একবার এই ধরনের পরিস্থিতি তৈরি করবার কথা যেন কেউ ভাবতে না পারেন। কারণ বড় চ্যালেঞ্জটা যেটা ছিল সেটা হলো যে আপনি অনিয়ম করে পার পেয়ে যান, এইটা নিয়ম হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমাদেরকে সেই নিয়মতান্ত্রিক জায়গার ভিতরে থেকে তাদের শাস্তি দেওয়ার জায়গাটাকে মানে সুদৃঢ় করাটা, এইটা একটা বড় আমি মনে করি যে কাজ রয়েছে সরকারের জন্য। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে আপনাকে। তরিকুল ইসলাম, আমরা যেমনটি দেখলাম যে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের 1 মাস পূর্তি হলো, সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই কিছু স্বপ্ন রয়েছে, এবং বাস্তবতার সাথে সেই স্বপ্নের মিল কতটুকু খুঁজে পাচ্ছেন? দেখুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই আমরা বলে আসছি যে আমাদের এক দফার যে দাবি ছিল যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদের বিলোপ, এটা আমাদের একটি দাবির জায়গা ছিল। আমরা শেখ হাসিনার পতন ঘটিয়েছি এবং আমরা বারবারই বলছি যে আমাদের আংশিক বিজয় হয়েছে। আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে তখন যখন আমরা শেখ হাসিনার 16 বছরের কায়েমকৃত ফ্যাসিবাদকে আমরা উপড়ে ফেলতে পারবো। সেই জায়গা থেকে আমরা সরকার গঠন প্রক্রিয়া থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই আমরা এই শেখ হাসিনার এখন পর্যন্ত যারা দালালি করেছে, শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য যারা গত 16 বছর ধরে যারা কাজ করেছে, তাদেরকে উৎখাতের মাধ্যমে এই ফ্যাসিবাদের বিলোপের জন্য আমরা কাজ করছি এখন পর্যন্ত। এবং আমরা বারবারই বলছি যে আমাদের মূল লক্ষ্যের জায়গাটি হলো রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন রাজপথে একটি শক্তি হিসেবে কাজ করছে, ঠিক একইভাবে আমরা ইন্টারিম গভর্নমেন্টকেও আমরা বারবার করে বলছি যে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের দায়িত্বগুলো পালন করুন, যেন আমরা এবং জনগণ আপনাদের প্রতি আন্তরিক থাকতে পারে। আমরা তাদের সহযোগী হিসেবে কাজ করছি, এবং একই সাথে আমরা মাঠের একটু শক্তি হিসেবে কিন্তু তাদের জন্য একটা প্রেশার ক্রিয়েটিং গ্রুপ হয়েও কিন্তু আমরা কাজ করছি। আমরা বিশ্বাস করি যে যেই বাংলাদেশ আমরা গত 53 বছরে কায়েম করতে পারিনি, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ, যেই সাম্য না থাকার কারণেই কিন্তু আমাদের বৈষম্য তৈরি হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যে গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে বৈষম্য তৈরি করেছে সেটা শুধুমাত্র চাকরির ক্ষেত্রে নয়, বাংলাদেশের এমন কোনো সেক্টর আপনি দেখবেন না যেখানে আওয়ামী লীগ বৈষম্য তৈরি করেনি। আমরা যখন কোটা সংস্কার আন্দোলন যখন আমরা শুরু করি, আমরা আমাদের ফোকাসের জায়গাটি ছিল যে চাকরি ক্ষেত্রে বৈষম্য দূর করা, কিন্তু একসময় যখন আমরা লক্ষ্য করলাম যে আমাদের ভাইদের উপর গুলি চালানো হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তখন আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম যে আসলে এই বৈষম্য পুরো রাষ্ট্র কাঠামোতে বিদ্যমান। এবং সেই জায়গা থেকে আমরা সেই রাষ্ট্র কাঠামোর যেই বৈষম্য এবং আওয়ামী লীগ যে গত 16 বছর ধরে যে বৈষম্যের বাংলাদেশ কায়েম করেছে, সেই গোটা বৈষম্যের শেকড় উপরে ফেলার জন্যই কিন্তু আমরা পরবর্তীতে 9 দফা এবং তার পরবর্তীতে আমরা 1 দফা শেখ হাসিনার পতনের আন্দোলনের দিকে আমরা যাই। এবং আমরা বিশ্বাস করি যে এই বাংলাদেশ আমরা গত 53 বছরে কায়েম করতে পারিনি, যে সিস্টেম আমরা তৈরি করতে না পারার কারণে আমাদের এখন পর্যন্ত আমাদের প্রভু বদলায় কিন্তু দাস বদলায় না। জনগণকে দাস বানিয়ে রাখার যেই রাজনীতি কায়েম করা হয়েছে, সেই রাজনীতি আমরা পরিবর্তন করতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতি হবে জনগণের রাজনীতি।
এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের ভেতর যেন জনগণের প্রতি একটা আন্তরিকতার জায়গা থাকে। শেখ হাসিনা যেমন জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন, তিনি বলতেন যে আমার অ্যাবসলুট পাওয়ার দরকার, কিছু একটা হলে আমরা বন্ধ করে দিব, এই বন্ধ করে দিব, সেই বন্ধ করে দিব, টুস করে পদ্মা নদীতে ফেলে দিব। এই ধরনের স্বেচ্ছাচারিতা এবং স্বৈরাচারমূলক আচরণ এবং স্বৈরাচারী হওয়ার যেই বিষয়টি, ইচ্ছা যেন কারোর মধ্যে যেন না থাকে। এবং আমরা সবসময় বলছি যে যাদেরই আওয়ামী লীগের মতো এরকম ইচ্ছা জাগবে, স্বৈরাচার হওয়ার ইচ্ছা জাগবে, তারাই কিন্তু আওয়ামী লীগের মতো ভয়ানক পরিণতির সম্মুখীন হবে। সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের মানুষকে একটি পজিটিভ বার্তা দিতে তারা চেষ্টা করছে রাজপথে। আমরা মনে করি যে বাংলাদেশের মধ্যে যে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিকে পুরোপুরি পরিবর্তন করে আমরা এমন একটি সিস্টেম ডেভেলপ করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের রাজপথের এই আহ্বানের মাধ্যমে, যেন পরবর্তীতে নির্বাচন পরবর্তী সরকারে যেই আসুক না কেন, তারা যেন আওয়ামী লীগ যে অপকর্মগুলো করে গিয়েছে সেগুলো করার কোনো দুঃসাহস না দেখায়। তরিকুল, একটি বিষয় একটু জানতেই চাই, মাত্র ৩৬ দিনে ১৬ বছরের দানবীয় শাসনকালের অবসান করলেন আপনারা। আমরা যেমনটি দেখেছি যে রাষ্ট্রযন্ত্রের কীভাবে অপব্যবহার করা হয়েছে আন্দোলন দমাতে, সেই জায়গা থেকে আন্দোলনের সফলতার ক্ষেত্রে মূল মন্ত্র হিসেবে কোন বিষয়গুলো কাজ করেছে তখন? আন্দোলনের মূল মন্ত্র হিসেবে প্রথম যেই স্পিরিটটি কাজ করেছে সেটি হচ্ছে আমাদের শহীদদের স্পিরিট। আপনারা দেখবেন যে আমাদের এখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন নেমেছে, ঠিক একই সাথে স্কুল, কলেজ, মাদ্রাসা সকল স্তরের শিক্ষার্থীরা কিন্তু তারা নেমেছে। তারা কিন্তু কখনো এটা মনে করেনি যে আমি এখন রাজপথে গেলে আমার উপর গুলি চলবে, আমি মারা যাব, এই ভয়টা কিন্তু তাদের মধ্যে কাজ করেনি। সুতরাং শহীদদের যে একটা অকুত ভয়, যে স্পিরিট, সেই স্পিরিটটি ছিল আমাদের মূল মন্ত্রের জায়গা। যে আমাদের যেসব ভাইয়েরা আমাদের এই আন্দোলনে দাবি আদায় করার জন্য তারা রাজপথে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তাদের সেই দাবি আদায় করার জন্য আমরা সবাই মারা যাব, কিন্তু আমাদের সেই দাবিটা আমরা আদায় করে নিয়ে আসবো। আমাদের শহীদরাই ছিল আমাদের মূল স্পিরিটের জায়গা। নিশ্চয়ই একটি ভিডিও আপনারও নজরে এসেছে, যেমনটি আসলে একজন পুলিশ অফিসার আসলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ভিডিওটি দেখিয়ে বলছিল যে একটাকে মারলে একটাই মরে, বাকিগুলো পেছায় না। এটাই আমরা বলছিলাম যে আমাদের একটা কথা আসলে আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ তো আসলে পুলিশকে দলীয়করণ করেছে, তাদের একটা দলীয় বাহিনীতে পরিণত করেছে, কিন্তু পুলিশ তো কারো কোনো দলীয় বাহিনী না। আওয়ামী লীগ যখন চেষ্টা করেছে যে পুলিশকে দিয়ে ছাত্রদেরকে দাবিয়ে রাখতে, তখন তারা ভুলে গিয়েছিল যে আসলে এই বাংলাদেশ কাদের বাংলাদেশ, এই ভূখণ্ডে ছাত্রদের ভূমিকা আসলে কতটুকু। ছাত্ররা 52-তে কী করেছে, ছাত্ররা 66-তে কী করেছে, 69-এ কী করেছে, 71-এ কী করেছে, ছাত্ররা 90-এ কী করেছে, 18-তে কী করেছে, তারা ছাত্রদের ইতিহাস তারা ভুলে গিয়েছিল। সেই জায়গা থেকে তারা যখন ছাত্রদেরকে তারা উপেক্ষা করেছে এবং ছাত্রদের মূল শক্তির জায়গাটা যখন তারা ডিনাই করেছে, তখন ছাত্র সমাজ আসলে দেখিয়ে দিয়েছে যে আসলে তারা মৃত্যুকে ভয় করে না। আমাদের হাজার হাজার শিক্ষার্থী তারা প্রাণ দিয়েছে আমাদের এই আজকের এই স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আমরা সবসময় বলি যে আমাদের বিজয় হয়েছে, কিন্তু আমরা দুঃখ ভারাক্রান্ত। আমরা যখনই কোনো একটা হাসপাতালে যাই, আপনি দেখবেন যে পুলিশ এবং ল এনফোর্সিং এজেন্সির সকল সেক্টর তারা শিক্ষার্থীদের উপরে এতটা চড়াও ছিল যে তারা গুলি করেছে নাক বরাবর গুলি করে, তারা চোখ দুটো তো আসলে নষ্ট হয়েছে এবং তার নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নেই। এরকম তারা নরপিচাসের মতো তারা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এগুলো আসলে যে কোনো বর্বর যোগকে আসলে হার মানায়। এবং আমরা চাই যে বাংলাদেশের মধ্যে এমন একটা সিস্টেম ডেভেলপ করা যে পুলিশ হবে জনগণের একটি আস্থার জায়গা। মানুষ কোনো সমস্যার সম্মুখীন হলে যেন পুলিশের কাছে যাবে, থানা হবে তাদের একটা আস্থার জায়গা, থানা যেন কোনো আতঙ্কের জায়গা না হয়। আওয়ামী লীগ যে তাদের পুলিশকে যে একটা দলীয় বাহিনীতে পরিণত করেছে, বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর, আপনি র্যাব বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, আনসার বলেন, তারা এমন কোনো সেক্টর নাই যে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেনি। এই পুরো আন্দোলনের যদি বলেন 36 দিনের লড়াই, 36 জুলাই 36 দিনের যে লড়াই, সেই লড়াইয়ে দেখবেন যে পুরোটা সময়ে আওয়ামী লীগের কিন্তু কেউ ওরকমভাবে মাঠে ছিল না। তারা মাঠে রেখেছে প্রশাসনকে, যারা কিনা রাষ্ট্রের একটি আলাদা অর্গান, তারা এক্সিকিউটিভ ব্রাঞ্চ। তাদের মূল কাজটা হচ্ছে কি, তাদের মূল কাজটা হচ্ছে যে সমন্বয় করে কাজ করা, জনগণকে উপেক্ষা করে নয়। সেই জায়গা থেকে তরিকুল ইসলাম, বিগত সরকারের ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো যে তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে আসাটা কতটা চ্যালেঞ্জিং, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে। দর্শকদের সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।
আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে সংস্কার, অর্থনীতির চ্যালেঞ্জ ও বাস্তবতা এই শিরোনামে। আবারও ফিরছি আলোচকদের কাছে। ডক্টর তৌফিকুল ইসলাম খান, যে আলোচনায় আমরা ছিলাম, আমরা দেখেছি গত 16 বছরে প্রায় 11,92,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই জায়গা থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব কি? প্রক্রিয়া কি? এইটা একটু জটিল প্রক্রিয়া। সম্ভব না তাও আমি বলবো না, কিন্তু সম্ভব করতে হলে এটা খুব সময় সাপেক্ষ এবং এটা টেকনিক্যাল ব্যাপার। প্রথমত যেটা হয় সেটা হলো যে পাচারের প্রক্রিয়াতে যেই সংখ্যাটা আপনি বললেন, এটা এর থেকে বেশিও হতে পারে, এর থেকে হয়তো কিছু কমও হতে পারে। এটার খুব যথাযথ সংখ্যাটা আসলে জানা যায় না, কিন্তু আমরা অনুধাবন করতে পারি যে এটা বিশাল অঙ্কের হবে। বিশাল অঙ্কের হবে আমরা এই কারণে বলতে পারি, কারণ হলো যে আমরাও যখন বিদেশে যাই, আপনারাও গেছেন, মানুষও যখন যায়, বাংলাদেশের মানুষও তো থাকে। আপনি দুবাইতে যাবেন, আপনি আমেরিকায় যাবেন, আপনি বিভিন্ন দেশে যখন যাবেন, আপনি দেখবেন যে এক শ্রেণীর মানুষ ওখানে কী পরিমাণ বিপুল সম্পদ, মানে কয়েক মাস কয়েক বছরের ভিতরে ওখানে সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। এটা আইনগতভাবে এখান থেকে অর্থ নিয়ে এটা করার কোনো সম্ভাবনা নাই। এবং একই সাথে আমরা সরকারি প্রকল্পের ভিতরে বিভিন্ন সময় আমাদের গবেষণায় দেখেছি যে কী ধরনের বড় আকারে এটার অতি মূল্যায়ন করে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে। এবং একই সাথে ব্যাংক এবং অন্যান্য জায়গা থেকে লুটপাট করেও যে অর্থ বাইরে পাচার করা হয়েছে, এই প্রমাণ পাওয়া গেছে। তো এখন আনার প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথম যেটা করতে হয় সেটা হলো যে আমার দেশের ভিতরে যে এটা বেআইনিভাবে এই অর্থ উপার্জিত হয়েছে এইটাকে প্রমাণ করতে হয়। এবং একই সাথে তারপর ওইটা বিদেশে ওই দিকেও তখন এই প্রমাণ পাঠিয়ে ওইখানেও দেখাতে হয় যে এই ওনাদের যে আইনের ভেতরে এটা তৈরি হয় নাই। তখন দুই দিকের এই ক্রিমিনালিটি আপনার পূরণ করে তারপরে এটাকে ফেরত আনার জন্য করতে, তখন ওই দেশের সরকার ওই সম্পত্তিকে আসলে ক্রোপ করে বা ওইটাকে যদি ব্যাংকের তার অর্থ থাকে সেটাকে ফ্রিজ করে তারপরে এটাকে ফেরত পাঠান। সুতরাং এটা সময় সাপেক্ষ ব্যাপার। এটা ওভারনাইট হয়তো 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে পারা সম্ভব তা আমি বলবো না, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হওয়া উচিত। প্রক্রিয়াটা এই কারণে শুরু হওয়া উচিত কারণ হলো এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে কোন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে আমাদের এখান থেকে অর্থ পাচার হয়। সুতরাং যে পাচারকৃত অর্থ বাইরে গেছে সেইটা ফিরিয়ে আনা না, ভবিষ্যতে এখান থেকে পাচার হওয়া রোধ করাটা খুব জরুরি। দ্বিতীয় হলো যে একই সাথে আন্তর্জাতিক প্রক্রিয়া এটা বাংলাদেশের একটা এনগেজ থাকতে হবে। তো যেইখানে আপনার ডেস্টিনেশনের ভিতরে গেছে, আপনি যদি এখানে তদন্ত করেন তখন আপনি বুঝবেন যে কোথায় এই অর্থটা নিয়ে যাওয়া হলো এবং কী চ্যানেলের ভিতর দিয়ে গেল। তারপরে আপনি সেই জায়গাটাতে যে আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি সেখানে বলবেন যে এইভাবে আমার কাছে, তারা একই সাথে ওই কোঅপারেশনটা আপনার তদন্তকালীন সময়েই আপনার শুরু করতে হবে, যেন তারাও একটা পাশাপাশি একটা জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। ঠিক জটিল না, আমি জটিল শব্দটা ব্যবহার করব না, আমি বলবো টেকনিক্যাল সময় লাগে, কিন্তু এটা শুরু করতে হবে। এবং সেইটার জন্য একটা আছে যে আপনার আইনগত ব্যবস্থায় এটা কারিগরিভাবে এটা করতে হবে, একই সাথে আমাদের একটা কূটনৈতিক প্রক্রিয়া চালাতে হবে। আমি যেটা দেখেছি যে এখন পর্যন্ত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই ব্যাপারে বিভিন্ন জায়গায় তারা কথা বলা শুরু করেছেন কূটনৈতিকভাবে, যে আমাদের এখান থেকে যে অর্থ পাচার করা হয়েছে সেই পাচার করার ব্যাপারেও তারা সহায়তা চেয়েছেন এবং সেই ব্যাপারে হয়তো কিছুটা ইতিবাচক মনোভাবও ওনারা দেখেছেন কোনো খান থেকে। তো এই প্রক্রিয়া চলমান রাখতে হবে। কিন্তু অর্থনীতির ব্যবস্থাপনায় আমরা কতটা পিছিয়ে আছি, যেখানে আমাদের প্রত্যক্ষ কর প্রদান করে মাত্র 1.5% মানুষ, কর আহরণ পদ্ধতিতে সংস্কার কতটা জরুরি এই মুহূর্তে? খুবই জরুরি। এটা তো একটা জায়গা হলো টেকনিক্যাল জায়গা, যেটা হলো যে আমার এই প্রক্রিয়াকে সহজীকরণ করা এবং এই কর ফাঁকি রোধকে ব্যবস্থা নেওয়া, সেটা তো আমার লাগবে। আর একটা হলো আমরা বলি প্রাতিষ্ঠানিক পদক্ষেপ দরকার হয়, অর্থাৎ আপনি বিভিন্ন জায়গায় এমন প্রক্রিয়া শুরু করবেন যেখানে আসলে কর ফাঁকি রোধটা উনি করতে পারেন, সেই ব্যাপারে এনবিআর যেন সরাসরি পদক্ষেপ নিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যে আপনার ঢাকা শহরে যেই বিপুল সংখ্যক ফ্ল্যাট বিক্রি হচ্ছে এবং এইগুলো আপনারা জানেন যে ঢাকা শহরে কোটি টাকার নিচে তো কোনো ফ্ল্যাট নেই, কোনো ফ্ল্যাট অনেক নেই। তারা আসলে কতখানি কর দিয়ে সম্পদ তৈরি করে তারপরে এইখানে ফ্ল্যাটগুলো কিনেছেন। এই প্রক্রিয়া যদি আপনাকে করতে হয়, একটা বড় টেকনিক্যাল জায়গা আছে যে আমার যেই ডেটা সিস্টেম আছে সেই ডেটা সিস্টেমের ভিতরে একটা সামঞ্জস্য কানেকশন তৈরি করতে হবে। অর্থাৎ আমার যেই এনবিআরের ডেটা, তার সাথে আমার ব্যাংকের তথ্য এবং তার সাথে আমার সম্পত্তির রেজিস্ট্রেশনের তথ্য, এইটার ভিতরে একটা কানেকশন তৈরি করা।
এখন এই জায়গাগুলোতে আমরা কথা বলেছি যে আমাদের নতুন করে এই প্রক্রিয়া তৈরি করতে হবে, এবং এটা আমাদের সেই জন্য হয়তো আমাদের আবার যে প্রপার্টি ট্যাক্স আছে, যেটা সম্পদ কর আছে, সেইটার সংস্কার দরকার হবে। সুতরাং এই বহুমুখী পদক্ষেপগুলো লাগবে, এবং সেখানে কিছুটা টেকনিক্যাল সেট আপ তৈরি করতে হবে যেন আমার একটা কমন ডেটাবেস তৈরি হয়, অ্যাক্সেসটা সবাই থাকে, এবং একজন আরেকজনের ভিতরে তথ্য যেন সরকারি প্রতিষ্ঠানের ভিতরেই চলমান থাকে, যেটা এখন নাই। ইনফ্যাক্ট আপনার এনবিআর এর ভেতরেই হয়তো আপনার যে দুটো উইং আছে, একটা হলো আয়করের উইং আর একটা হলো যে ভ্যাট অ্যান্ড কাস্টমসের উইং, এদের মধ্যেই কিন্তু তথ্য মানে আদান প্রদানের ব্যবস্থা খুব ভালো না। সুতরাং সেই জায়গাগুলোতে সমন্বয় করে আমি মনে করি একটা পদক্ষেপ নিতে হবে। দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে একটা হলো যে যারা কর দিতে চান, যারা সৎ করদাতা আছেন, তাদেরকে হয়রানি না করা, তারা যেন খুব সহজে কর দিয়ে দিতে পারেন, কারণ কর দেওয়ার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম হয়রানি, ঘুষ চাওয়া, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হন, ফলে তারা নিরুৎসাহিত হন। সুতরাং সেই জায়গাটাকে যেমন সহজীকরণ করার দরকার আছে, আবার যারা কর ফাঁকি দিচ্ছেন তাদেরকে আটকানোর ব্যবস্থা করতে হবে। সুতরাং সেই জায়গাটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে একটা স্বচ্ছতা জবাবদিহিতা তৈরি করা। তরিকুল ইসলাম, একদিকে দেশ গঠন, রাষ্ট্র সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কিন্তু বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে আবার দীর্ঘদিনের কায়েম করা ফ্যাসিবাদী রাষ্ট্রীয় কাঠামো থেকে বের হয়ে আসা, কোনটি বেশি চ্যালেঞ্জিং? আপনারা জানেন যে আওয়ামী লীগ যেই ফ্যাসিজম কায়েম করে গিয়েছে, সেই ফ্যাসিজম আমরা খুব অল্প সময়ের মধ্যে সেটাকে বিলোপ করতে পারবো না, আমাদের সময় লাগবে। সেই জায়গা থেকে আমরা বারবারই জনগণকে বলছি, ছাত্র জনতাকে আমরা বারবার করে আহ্বান জানাচ্ছি যে আপনারা আপনাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন। তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে এই আমাদের রাষ্ট্র সংস্কারের যেই আবশ্যকীয় যে কাজগুলো রয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। আপনারা দেখবেন যে গত এক মাসে কিন্তু সরকার তাদের জায়গা থেকে এত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েও কিন্তু তারা চেষ্টা করেছে যে মূল যেই জায়গাগুলো রয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ থেকে শুরু করে অন্য অন্য যে সেক্টরগুলো রয়েছে, সেগুলোতে আবশ্যকীয় ম্যান্ডেটরি যে সংস্কারগুলো সেগুলো যেন নিয়ে আসা যায়। এই সরকার গঠন করার পরবর্তী সময় থেকে আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ কিন্তু তাদের সামনে এসে পড়েছিল। সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে বন্যা পরিস্থিতি, অনেক চ্যালেঞ্জ পার হয়েই কিন্তু তারা বর্তমানে তারা একটি আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজগুলো সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের জায়গা থেকে সরকারকে আমরা বারবার করেই বলছি যে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যেই যেন সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন। কারণ আপনি লক্ষ্য করবেন যে আমাদের একটি কথা বারবারই বলতে হয় যে প্রভু বদলিয়েছে কিন্তু দাস কিন্তু বদলায়নি। শেখ হাসিনা যারা দাস রয়েছে সেই দাসগুলোকে আমাদের উৎখাত করতে হবে। সুতরাং সেই কারণে আমাদের মূল ফোকাসের জায়গাটি হলো যে যারা শেখ হাসিনার জন্য কাজ করেছে, যারা এই ফ্যাসিজম কায়েম করতে সহায়তা করেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের অন্যতম একটি লক্ষ্য। এবং সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের জায়গা থেকে তাদের যে আওয়াজ এবং দাবি সেটি কিন্তু জারি রেখেছে। আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা ইতিমধ্যে তাদের যে আন্তরিকতা প্রদর্শন করছে বাংলাদেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ সেক্টরগুলোতে, আমাদের এই বিপ্লবকে যারা ধারণ করে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যারা দেখে, সেসব ব্যক্তিগুলোকে যাচাই বাছাই করে নিয়ে আসা এবং সেই ব্যক্তিগুলোর মাধ্যমেই আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, আমাদের যারা শহীদ হয়েছেন, তারা যেই বাংলাদেশের স্বপ্ন, যে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য তারা শহীদ হয়েছেন, সেই বাংলাদেশ বিনির্মাণ যারা করবেন তাদেরকে কিন্তু ধীরে ধীরে দায়িত্বশীল জায়গাগুলোতে নিয়ে আসা হচ্ছে। তরিকুল ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আগামীকাল 1 মাস হতে যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা দেখছি এই সময়ের মধ্যেই বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন চলছে। আজও কিন্তু চাকরির বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলন চলছে এবং শাহবাগ সড়ক অবরোধ হয়ে আছে এখন পর্যন্ত। সেই জায়গা থেকে আমরা যদি বলি যে 16 বছরের দাবি দেওয়ার সকল সমীকরণকে আমরা রাতারাতি সমাধান চাইছি বা মেলাতে চাইছি, এটি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জকে কতটা কঠিন করে তুলছে, প্রশ্নটি রাখছি আপনার কাছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশবন্ধুর এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। তরিকুল ইসলাম, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন এবং সহযোগিতার কথা, কিন্তু আমরা বাস্তবতা কি দেখছি? 16 বছরের উপেক্ষিত দাবি দেওয়ার রাতারাতি সমাধান চাইছে কেউ কেউ। আমরা একটি কথা বারবার করেই জনগণকে বলছি যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন। 16 বছরে এই আওয়ামী লীগ সরকার যে জঞ্জাল তৈরি করেছে তা 16 দিনে বা 1 মাসে দূর করা সম্ভব নয়। আপনারা সরকারকে সময় দিন। এখন দেখবেন যে পুরো বাংলাদেশের মধ্যে আমাদের
ফ্যাসিবাদ পরবর্তী সময়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা কিন্তু অনেক পক্ষই করছে, অনেকগুলো শক্তি কাজ করছে যারা চেষ্টা করছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করার। আমরা চাইবো যে আপনারা আপনাদের জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা সময় দিন। এই যে শাহবাগে কিছু হলেই আন্দোলনে নেমে পড়া, এটা কিন্তু সরকারের কাজে বাধা তারা করছে, তারা বাধাগ্রস্ত করছে। আমরা চাইবো যে বাংলাদেশের জনগণ যেন এই ব্যাপারে যেন আন্তরিক থাকে। যেই পক্ষগুলো তারা আন্দোলন করছে, আমরা বলবো যে অনেকগুলো পক্ষকে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিও তারা ভেতর থেকে তারা ইন্ধন দিচ্ছেন। যেমন দেখবেন যে আনসারদের যেই আন্দোলন ছিল, সেই আন্দোলনে কিন্তু আনসারদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া সত্ত্বেও কিন্তু তারা সচিবালয় ঘেরাও করে রেখেছিল, তারা উপদেষ্টাদেরকে তারা ঘেরাও করে রেখেছিল। কেন? কারণ কোনো এক ফ্যাসিবাদী শক্তি তাদের ভেতর থেকে তাদেরকে ইন্ধন দিয়েছে। আমরা চাইবো যে এই ধরনের ফ্যাসিবাদী শক্তি যেন আর এই সরকারের কাজে যেন কোনো বাধাগ্রস্ত যেন তৈরি করতে না পারে, যেন সরকার তাদের জায়গা থেকে তাদের রাষ্ট্র সংস্কারের কাজে পূর্ণ মনোনিবেশ যেন তারা করতে পারে। এই গত 16 বছর ধরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে, কোনো প্রতিষ্ঠান প্রত্যেকটা ইনস্টিটিউশনকে কিন্তু তারা ধ্বংস করছে, একমাত্র গণভবন ব্যতীত। দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটি ইনস্টিটিউশন ধ্বংসের দ্বার প্রান্তে তারা চলে গিয়েছে। বাংলাদেশের কোনো একটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত থাকলেও কিন্তু আসলে তারা চলেছে মূলত দলীয় অনুকরণে। বাংলাদেশের বিচার বিভাগকে বানানো হয়েছে একটি আওয়ামী লীগের অফিসের মতো, এবং প্রত্যেকটা অনেক বিচারপতি তারা স্টেটমেন্ট তারা দিয়েছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, অথচ তারা একটি আলাদা অর্গান বিচার বিভাগ। সেই জায়গা থেকে আমরা বলবো যে এই আওয়ামী লীগ সরকার যে গত 16 বছরে যে জঞ্জাল তৈরি করেছে তা দূর করার জন্য আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিন। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমরা জনগণের জন্য, জনগণের যে দাবি দেওয়া রয়েছে সেগুলোর জন্য আমরা এখন পর্যন্ত রাজপথে আছি। আমরা বিশ্বাস করি যে আমরা ছাত্র জনতা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ আমরা 1971 সাল পরবর্তী সময় বিনির্মাণ করতে চেয়েছিলাম, যেই বাংলাদেশ আমরা গত 53 বছরে বিনির্মাণ করতে পারিনি, সেই বাংলাদেশ আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা বিনির্মাণ করতে পারবো, বা সেই সিস্টেমটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করে দিয়ে যাবে, যে সিস্টেম ডেভেলপ করে দেওয়া যাওয়ার কারণে নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার আসুক না কেন, তারাও যেন এই স্বপ্নের বাংলাদেশের বিনির্মাণে তারা সহযোগী ভূমিকা পালন করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর তৌফিকুল ইসলাম খান। বিবিএস এর জরিপ অনুযায়ী আমরা দেখলাম 2024-এ মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.66%। লাগাম টানতে কি করণীয়? আসলে তো এই সংখ্যা নিয়েও আমাদের একটু সংশয় আছে যে এটা আরও বেশি হইতে পারে আর কি। এবং ওনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে ওই 11% যেটা আপনারা দেখছেন টোটাল মূল্যস্ফীতি, কিন্তু খাদ্য মূল্যস্ফীতি 14%-এর মতো। এবং আমার যে যারা গরিব মানুষ আছেন তারা মূলত কিন্তু খাদ্য দ্রব্যের ভিতরে, এটা তো গড় সকলের জন্য একই রকম, তো যারা একটু অবস্থা সম্পন্ন আছেন তাদের জন্য মূল্যস্ফীতি সামাল দেওয়া যত সহজ, যারা গরিব মানুষ আছেন তাদের জন্য কিন্তু কঠিন। সুতরাং সেই জায়গাটায় আগে একটা ফোকাস দেওয়া। মূল্যস্ফীতির জন্য আমরা দেখি যে 3 ধরনের সমস্যা আমরা দেখি। একটা হলো আমরা বলি যে একটা যথেচ্ছভাবে অর্থনৈতিক ব্যবস্থাপনার ভেতরে যেই দুর্বলতা ছিল সেটার কারণে আপনার যেই আমাদের সরকারি ব্যয় থেকে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপানো থেকে শুরু করে এক ধরনের মূল্যস্ফীতি তৈরি করা হয়েছে। এবং সেই জায়গাটাতে ডিসিপ্লিন আনার জন্য অলরেডি আমি মনে করি গভর্নর কাজ করেছেন। উনি আমাদের যেটা আমরা বলি পলিসি ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটগুলো আরেক দফা বাড়িয়েছেন। তিনি নতুন করে বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক অর্থ ছাপিয়ে যেই দুর্বল ব্যাংকগুলো আছে তাদেরকে আর সহায়তা দিবে না, তো সেই জায়গাটা স্টপ করা হয়েছে। একটা বড় জায়গা হলো যে আমার কস্ট অফ প্রোডাকশন যেটা আছে, উৎপাদনের খরচটা আমার কমানোর জন্য। তো সেইটার ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জের জায়গা আছে সেটা হলো যে আমার সামনের দিনেই যে কৃষি উৎপাদন আছে সেই কৃষি উৎপাদনকে সচল রাখাটা গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাটাতে অব্যাহতভাবে আমাদের যে সরকারি ভর্তুকি সাহায্যটা এটা চালাতে হবে। সরকারের আর্থিক সক্ষমতা সীমাবদ্ধ থাকলেও সেটাকে আমার প্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে। আর সবচাইতে বড় একটা জায়গা আছে হলো ব্যবস্থাপনার জায়গা। সেই জায়গাটাতে একটা বড় অংশের চ্যালেঞ্জ আছে। আমি একটা করে যদি বলি, ধরেন প্রথমত রাস্তার চাঁদাবাজি, এটা আমরা শুনেছি যে বন্ধ হয়েছে, এটা যেন নতুন করে দাঁড়াতে না পারে এই জায়গাগুলো, তারপরেও কিছু কিছু শুরু হয়েছে, এই জায়গাটাকে বন্ধ করা। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতির বলি আর চাঁদাবাজি বলি, এটা একটা বন্ধ করা। দ্বিতীয় হলো যে আমার গুটি কয়েক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আমার অনেকগুলো পণ্যের বাজার, এটা এক ধরনের হোস্টেজ হয়ে গেছে।
তো সেই জায়গাটাতে আমি কিভাবে প্রতিযোগিতামূলক ব্যবস্থা তৈরি করতে পারি, এইটা আমার সময় লাগবে। সেই জায়গাটাতে আমি মনে করি যে কনসেন্ট্রেট করা। আর তৃতীয় যেটা আছে, আমার চাহিদা এবং যোগানের তথ্যর ভিতরে একটা সমস্যা আছে। সেই জায়গাটাতে আমি মনে করি যে তাদের একটা ব্যবস্থাপনার ভিতরে যেতে হবে, নতুন করে তথ্য উপাত্তগুলো ঠিক আছে কিনা, আসলে আমার উৎপাদন অনেক ক্ষেত্রে ফুলিয়ে ফাঁপিয়ে দেখা হয় কিনা, আমার যে চাহিদা সেটা আসলে আছে কিনা, এইটা আমার মনে হয় যে একটা বড় জায়গা। এই জায়গাটাতে একেবারেই কাজ হয় নাই, সুতরাং সেই জায়গাটায় কাজ করা দরকার। চতুর্থত হলো, অনেকগুলো পণ্যের ক্ষেত্রে আমরা আমদানির ক্ষেত্রে নির্ভরশীল এবং সিজনালি আমদানির ক্ষেত্রে নির্ভরশীল। সুতরাং সেই জায়গাটাতে একটা ব্যবস্থাপনার দরকার রয়েছে যে আমার যে আমি কখন আনবো, কোত্থেকে আনবো, এবং সেক্ষেত্রে শুল্ক প্রত্যাহারের দুটো পদক্ষেপ আমরা এর ভিতরেই দেখেছি, পেঁয়াজ এবং এসের ক্ষেত্রে এইগুলো অব্যাহতভাবে চালিয়ে যাওয়া। এবং সর্বশেষ হলো, যেটা মূল গুরুত্বপূর্ণ হলো, যে আমার উৎপাদকের পর্যায় থেকে বা আমদানি পর্যায় থেকে আমার ভোক্তা পর্যায়ের ভিতরে বাজার মনিটরিংটাকে আরও জোরালোভাবে করা, এবং যেখানে এটাকে আমরা বলি ভ্যালু চেইন, একটা জায়গা থেকে একটা শিকলের মতন আগাচ্ছে, সেই জায়গাটাতে যেই অব্যবস্থাপনাগুলো রয়েছে, এইটাকে চিহ্নিত করে কেউ বাজারকে নিয়ন্ত্রণ করা জায়গা থেকে তাদেরকে দুর্বল করাটা আসলে সঠিক ব্যবস্থাপনা এখানে আসলে মুখ্য ভূমিকা পালন করতে পারে। সর্বশেষ একটা যেটা আমি বলবো সেটা হলো, যারা দরিদ্র মানুষ আছেন তাদেরকে সহায়তা দেওয়ার জন্য আমার যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আছে, এটাকে আবার ভালোভাবে এস্টাবলিশ করা। এই জায়গাটাতে শেষ করি, এই জায়গাটাতে একটা বিরাট দুর্নীতি ছিল, অনেকগুলো ব্যবস্থা ছিল, বিরাট দুর্নীতি ছিল, সেই জায়গাটাতে সরকারকে আরেকবার পুনর্বিবেচনা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তৌফিকুল ইসলাম খান, ধন্যবাদ জানাচ্ছি তরিকুল ইসলাম। দর্শক, এখানেই শেষ করছি দেশসুধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।